শান্তিকুঞ্জে আমি প্রথম যেদিন বউ হয়ে এসেছিলাম, সেদিন আমার শাশুড়ি আমাকে দেখে নাক সিটকে একটা কথা বলেছিল আমার বরকে। খোকা, তোর পছন্দ দেখে আমি না বলে পারলাম না। শেষমেশ এমন একটা কালো মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসলি। পাড়া পড়শির কাছে মুখ রাখলি না আমাদের। আমার বর সেদিন সবার সামনে আমার হাতটা ধরে বলেছিল, চামড়ার সৌন্দর্য আজীবন থাকে না মা, দায়িত্ব, ভালোবাসা আর বোঝাপড়াটাই আসল, যেগুলো নীলুর মাঝে আছে। বইয়ের গুণ আছে মানলাম, কিন্তু নাতি নাতনি যদি বইয়ের দিকে যায়, তখন তখন কি করবি? মা, সন্তান উপরওয়ালার দান। সন্তান সুদর্শন হওয়ার চাইতে যেন সৎ আর ন্যায়পরায়ণ হয়, সেই আশীর্বাদ করো। শ্বশুর সেদিন আর পাল্টা কোনো উত্তর করেনি। তবে তার চোখমুখ দেখেই আন্দাজ করে নিয়েছিলাম, এই শান্তিকুঞ্জে আমার শান্তির চাইতে অশান্তি অধ্যায়টাই বেশি বড় হবে। হলোও তাই। পদে পদে শাশুড়ি সবার সামনে অপদস্থ করতে লাগলো আমাকে। নিজের সর্বোচ্চ দিয়ে সবকিছু করার পরও তার মন পেলাম না। তবে আমার শ্বশুরটা ছিল স্রোতের বিপরীতে। ভাগ্যিস কপাল করে এমন একটা শ্বশুর আর বর পেয়েছিলাম। শান্তিকুঞ্জে আমি বউ হয়ে আসার কয়েক মাস পর আমার দেওর বিয়ে করলো। মেয়েটা দেখে শুনতে খুব সুন্দর, গায়ের রং দুধে ধোয়া। ফলস্বরূপ আমার শাশুড়ি হলো ছোট বউয়ের ভক্ত। ছোট বউ বলতেই অজ্ঞান, তার 7 খুন মাপ। ছোটর প্রতি এমন মন উজাড় করা ভালোবাসা দেখে মাঝে মাঝে নিজের মনেই আক্ষেপ করে বলতাম, উপরওয়ালা কেন যে এমন রং দিয়ে পাঠালো। বাড়িতে কোনো অতিথি আসলে ছোট বউকে ঠিক যেভাবে সবার সামনে তুলে ধরতো, আমাকে ঠিক সেভাবেই আড়াল করার চেষ্টা করত। কেউ ভুলক্রমে জিজ্ঞেস করলে বলতো, পর খোকাটা কোত্থেকে যে ধরে এনেছে উপরওয়ালাই ভালো জানেন। কত শখ ছিল বাড়ির বড় ছেলে ধুমধাম করে বিয়ে দেব। সে গুড়ে বালি, বলা নেই কোয়া নেই, ধুম করে বাড়ি এনে হাজির হলো। মায়ের কথা শুনে দেখতাম তারা আমার দিকে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তাকিয়ে মুখ টিপে হাসছে, যেন আমি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা কোনো চতুষ্পদ জন্তু। দিনের বেলা হয়ে যাওয়া সারাদিনের ঘটনাগুলো যখন নীরব রাতের আধারে মস্তিষ্ক জুড়ে ভিড় করত, তখন নিজের অজান্তেই দু চোখ জলে ভরে উঠত। বিয়ের ঠিক 1 বছরের মাথায় আমার শ্বশুর মারা গেলেন। বাবা নামক শব্দের গভীরতা আর বাবার শূন্যতা সেদিন খুব করে অনুভব করেছিলাম। জন্মের পর বাবাকে দেখিনি, কখনো তার আদর সোহাগ পাইনি। তবে বিয়ের পর শ্বশুর আমার সেই অপূর্ণতাটা পূর্ণ করে দিয়েছিলেন। শ্বশুর মারা যাওয়ার কয়েক মাস পর আমার দেওর একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে সবাইকে ডেকে বলল, মা, দাদা, আমার প্রমোশন হয়েছে। চাকরির সুবাদে আমার স্থানান্তর হয়েছে। এই বাড়িতে আর থাকা সম্ভব হবে না। প্রমোশনের কথা শুনে সবাই খুশি হলেও বাড়ি ছাড়বার কথা শুনে মন খারাপও হলো। কিন্তু কি করার, চাকরি করতে হলে ওটুকু তো ছাড় দিতেই হবে। আমার বর মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালেন। মা সিদ্ধান্ত জানালো, সে ছোট ছেলে আর ছোট বউয়ের সাথে থাকবে। এই বাড়িতে থাকলে শ্বশুরের স্মৃতি নাকি তাকে বড্ড কষ্ট দেবে। আমরা দুজনে অনিচ্ছা সত্ত্বেও মাকে দেওরের সঙ্গে যেতে দিলাম। একটা গোটা পরিবার হঠাৎ করেই ছন্নছাড়া হয়ে গেল। প্রায় রোজ একবার হলেও মার সাথে কথা বলতাম আমরা। মা বিরক্তি নিয়ে বলতো, আমি খুব ভালো আছি, বারবার এক কথা জিজ্ঞেস করার কি দরকার। ওপরওয়ালা চমৎকার করলেন, ছোট আর আমি একসাথেই প্রেগনেন্ট হলাম। দিন যত যেতে থাকলো, মনের ভেতরে অজানা একটা ভয় চাড়া দিয়ে উঠতে লাগলো। শাশুড়ির কথা যদি এবার সত্যি হয়ে যায়। একদিন বিকেলে হুট করেই শাশুড়ি এসে হাজির হলো বাড়িতে। জিজ্ঞেস করাতে বলল, ছোট বৌমা প্রেগনেন্ট। এমত অবস্থায় সেখানে থেকে বৌমার কাজ বাড়াতে চান না তিনি। মনে মনে বেশ খুশিই হলাম। যাক, শেষমেশ তো ঘরের মানুষ ঘরে ফিরেছে। আর এই অবস্থাতে মনোবল বাড়ানোর জন্য পাশে একজনকে লাগে। প্রেগনেন্ট থাকা অবস্থাতেও দেখতাম মা সারাদিন এটা ওটা আবদার করতো আমার কাছে। আমি খুশি মনে তার আবদার পূরণ করতাম। এসব দেখে মাঝে মাঝে আমার বর বকাবকি করত, এই অবস্থায় নাকি বেশি ছোটাছুটি বাচ্চার জন্য বিপজ্জনক। আমার যখন 7 মাস, তখন একদিন রাতে শাশুড়ির প্রচণ্ড জ্বর হলো। আমার বর খুব করে বলার পরও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া গেল না। আমি আমার বরকে আশ্বস্ত করে বললাম, সমস্যা নেই, তুমি আর আমি মায়ের সেবা করব। আমার বর অবাক হয়ে বলল, তোমার নিজেরই এখন দেখভাল করার জন্য একজনকে লাগবে, তুমি কিভাবে আরেকজনের সেবা করবে? সেই রাত পুরো নির্ঘুম কেটেছিল আমাদের। সারা রাত মাথায় জলপট্টি দিয়ে শেষ রাতে জ্বর ছেড়েছিল মায়ের। আমার এমন পাগলামি দেখে সেদিন আমার বর খুব বকেছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল মা একদিন তার নিজের ভুল বুঝতে পারবে। সেদিন ঠিকই আমাকে বুকে টেনে নেবে। 8 মাসের মাথায় আমি চাইলেও মায়ের আবদার আর পূরণ করতে পারতাম না। পেটের ভারে চলাফেরা করা মুশকিল তখন।
সকাল বিকেল কাজের লোক এসে যা করার করে দিয়ে চলে যায়, কিন্তু মাকে দেখলাম তিনি কেমন জানি একটু বেশি খিটখিটে হয়ে গেছেন। একদিন দুপুরে পেটে অসহ্য ব্যথা নিয়ে শুয়ে আছি, দেখি মা চিল্লাচ্ছে। কোনো রকমে দেওয়াল ধরে বেরিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? শাশুড়ি ঠোঁট বেঁকিয়ে বলল, আমি আর তোমাদের বাড়িতে থাকবো না। এই কটা দিন এসেছি, তাতেই এমন অবহেলা? না জানি একভাবে থাকলে কি জুটত কপালে। কেন মা, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। মা কি আমি হইনি? প্রসবের আগের মুহূর্ত পর্যন্ত এক হাতে সমস্ত কাজ করেছি, শ্বশুর শাশুড়ির খেদমত করেছি। আর আজকালকার মেয়েরা গর্ভবতী হয়েছে কি হয়নি অমনি শুরু কত রংঢং। আমি আজকেই ছোট ছেলের বাড়িতে চলে যাব। আমি আটকানোর চেষ্টা করলেও আমার বর আটকানোর চেষ্টা করেনি আর। ব্যাগপত্র গুছিয়ে মাকে একটা সিএনজিতে তুলে দিয়ে আসার পর আমাকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলল, কিছু মানুষকে নিজের হৃদয় কেটে খাইয়ে দিলেও খাওয়া শেষে বলবে লবণ কম হয়েছে। মা তোমাকে মন থেকেই মেনে নিতে পারেনি, তো মুখে আর কি বলবে? মন খারাপ করো না। মা যেদিন তোমার মূল্য বুঝবে সেদিন নিজ হতেই ফিরে আসবে। আমার বরের কথা বিফলে যায়নি। মাত্র 15 দিনের মাথায় আবার শাশুড়ি ফিরে এলো বাড়িতে। আসার পর দেখলাম তার ভেতরে কিছুটা পরিবর্তন হয়েছে। আগের মতো আমাকে আর হুকুম করে না, যতটুকু সম্ভব নিজের কাজ নিজেই করে। না পারলে তখন কাজের লোককে বলে। একদিন বিকেলে ব্যালকনিতে বসে আছি, হঠাৎ করে শাশুড়ি একটা বাটি ভর্তি স্যুপ নিয়ে এসে বলল, বৌমা, স্যুপটা খেয়ে বলো তো কেমন হয়েছে। শাশুড়ির কথা শুনে আমি থ মেরে রইলাম কিছুক্ষণ। আমি কি সত্যি দেখছি? কি হলো ধরো। স্যুপের বাড়িটা নিয়ে মুখে দিতেই পরম তৃপ্তিতে চোখ বুজে এলো আমার। শাশুড়ি আমার মাথায় হাত রেখে বলল, বৌমা, তোমার উপর অনেক অত্যাচার করেছি, পারলে ক্ষমা করে দিও আমায়। কি করব বলো, আমি চাইনি তোমার উপর কঠিন হতে, কিন্তু শাশুড়ি নামটা হয়তো আমাকে অমন বর্বর বানিয়ে দিয়েছিল। কেন জানো? আমি কোনো কথা না বলে মুখ তুলে তাকালাম। শাশুড়ি আবার বলা শুরু করল, আমি বরাবরই চেয়েছি আমার সাথে হওয়া অন্যায়গুলো তোমার উপর তুলতে। তোমার শ্বশুররা 3 ভাই ছিল, সবার বড় ছিল তোমার শ্বশুর। দেখতে শুনতে আমি আর দুজনের তুলনায় কম সুন্দরী, আর অর্থবিত্তের দিক দিয়ে তোমার শ্বশুর দুর্বল হওয়াতে শাশুড়ি আমাকে উঠতে বসতে অপদস্থ করত সবসময়। তার অবহেলার জন্য আমার 2 সন্তান মারা গেছে। তাই তুমি যেদিন এ বাড়িতে প্রথম আসলে, আমিও আমার শাশুড়িকে আমার ভেতরে ধারণ করে নিয়েছিলাম। এই কয়দিনে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেছি, প্রশ্নবিদ্ধ হয়েছি বারবার নিজের বিবেকের কাছে। আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে আমি যদি শাশুড়ির রূপ ধারণ করি, তাহলে দুজনের ভেতরে পার্থক্য রইল কোথায়? হয়তো আমার মতো তুমিও তোমার ছেলের বউকে একই ব্যবহারটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ছোট ছেলের বাড়ি গিয়ে বুঝেছি, মেয়েদের রূপে নয়, গুণে পরিচয়। আমাকে ক্ষমা করে দিও বৌমা। আমি মায়ের হাত জোড়া মাথার উপর নিয়ে বললাম, বাবা মায়ের হাত ক্ষমা চাওয়ার জন্য নয়, সন্তানদের আশীর্বাদ করার জন্য মা। মা আর কিছু বললেন না, পেছন থেকে আমাকে তার বুকের সাথে চেপে ধরলেন। বুকে মাথা রেখে স্পষ্ট শুনতে পাচ্ছি মায়ের হৃদয়টা কেঁপে কেঁপে বলছে, নিতু, তুই জিতেছিস, তুই জিতেছিস।